আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি ভালো আছেন এবং ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর এই জার্নিটাকে এনজয় করছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। Okay, this is the journey to build a strong foundation in English before starting IELTS journey. IELTS জার্নি শুরু করার পূর্বে এটা হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 কে মজবুত করার জার্নি, and it has been already completed 5 lessons. অলরেডি আমাদের একে একে লেসন 5 কমপ্লিট হয়েছে অ্যান্ড আজকে হবে লেসন 6। আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা লেসন ইংলিশের এক একটা ধাপ আগে নেওয়ার ক্ষমতা রাখে। প্রত্যেকটা লেসন আমাদের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, যাই হোক, আশা করি এটা আপনিও ফিল করেন যে লেসনগুলো কতটা গুরুত্বপূর্ণ। যদি ভালো লাগে অবশ্যই এনজয় করেন, সাথে কাউকে নিয়ে এনজয় করেন। যদি আপনার কোনো কাছের বন্ধু যারা ভবিষ্যতে আইএলটিএস বা এমনিতে ইংরেজি শেখার আগ্রহ রাখে তাদেরকে নিয়ে প্র্যাকটিস করুন, একসাথে ইংলিশ শেখার জার্নিটাকে এনজয় করুন। কোনো প্রেশার নেবেন না, টাইম নিয়ে করেন। এবং আমার পরামর্শ হচ্ছে প্রত্যেকটা লেসনকে 2 দিন সময় দেন, অর্থাৎ 30টা লেসনকে 60 দিন সময় নিয়ে আপনি আপনার জার্নিটাকে স্টার্ট করুন। ওকে, লেটস সি হাউ মেনি থিংস আর দেয়ার ইন টুডেস লেসন। we know that there are 7 parts in every lesson. আমরা জানি প্রত্যেকটা লেসনের মধ্যে 7টা পার্ট থাকে এবং প্রথম নাম্বার পার্ট 1 হচ্ছে টাং টুইস্টার, যেটা মুখের জড়তা দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে অলওয়েজ ভোকাবুলারিজ এবং রেগুলার ভার্ব থাকে। 3 নাম্বার পার্ট মেমোরাইজিং পার্ট, এখানে ভিন্ন ভিন্ন জিনিস থাকে মুখস্থ করার জন্য, যেমন আজকে কিছু কমন কোয়েশ্চেন টাইপস ফ্রেজ থাকবে এবং রেগুলার ভার্ব থাকবে, পাশাপাশি গ্রুপ ভার্ব থাকবে এই বাস্ট দিয়ে, পরে অন দ্বারা গঠিত কলোকেশনগুলো থাকবে। দেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যা লেসন নাম্বার 3 থেকে শুরু হয়েছিল, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। আজকে হবে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 4, যেখানে একটা বাক্য থেকে 32টা বাক্য বানানোর টার্গেট থাকে। এরপরে পার্ট নাম্বার 4 প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন হবে 14 এবং 15। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর স্পিকিং পার্ট নাম্বার 5, এটার মাধ্যমে আমাদের প্রচুর প্র্যাকটিসের পরে ইংলিশ ফাউন্ডেশনটাকে ধীরে ধীরে মজবুত করার জার্নি হচ্ছে, এটা হচ্ছে পার্ট 5। এন্ড আজকে থাকছে টেবল অফ উইল হ্যাভ উইথ প্র্যাকটিস দ্যাট। উইল হ্যাভ যে কতটা গুরুত্বপূর্ণ, যখন প্র্যাকটিস করব তখন বুঝতে পারবেন যে এটা আপনার স্পিকিংয়ে এবং ইংলিশে কতটা যে কাজে আসে, অনেক গুরুত্বপূর্ণ উইল হ্যাভ। এরপরে পার্ট নাম্বার 6 and 7, যেখানে প্রেজেন্টেশন থাকে এবং আনসার থাকে, কোয়েশ্চেনের সাথে থাকে, টপিক থাকে একটা। আর আজকের টপিক হচ্ছে মাই ফেভারিট প্লেস। ওকে, চলেন আগে একটা কথা বলে রাখি, যা প্রথমে বলি না, এটা হচ্ছে পিডিএফ। প্রত্যেকটা লেসন পিডিএফ থাকে কোথায়? কমেন্ট বক্সের মধ্যে। আচ্ছা, অবশ্যই পিডিএফ ডাউনলোড করার পর ওইখান থেকে অনেক পড়বেন, প্র্যাকটিস করবেন, সময় দিবেন, ইনশাল্লাহ অনেক কাজে আসবে। চলেন লেসন 6 এর পার্ট 1 শুরু করি। প্রথমেই মুখে একটু ব্যায়াম করে নিন, সোজা হয়ে বসে পড়ুন, এনার্জি ফিল করুন, হ্যাঁ, এবং মুখের জড়তা ভাঙার প্র্যাকটিস করেন। 5 মিনিট সময়, কমপক্ষে 5 মিনিট জিহ্বাকে বের করুন, ভিতরে নিন, আশেপাশে বাম পাশে ডান পাশে ঘোরান, যেন আমাদের মুখটা আরো ফ্লেক্সিবল হয়, হ্যাঁ। তারপরে 5 মিনিট করা হয়ে গেলে এবার টাং টুইস্টার নাম্বার 1। টাং টুইস্টার নাম্বার 1 হচ্ছে ইডি এডিটেড ইট, 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 ইডি এডিটেড ইট। এভাবে আস্তে আস্তে স্পিডে বানানোর চেষ্টা করবেন। অবশ্যই জানাবেন এক নিঃশ্বাসে কতবার সর্বোচ্চ বলতে পারেন। তারপরে ট্রু ট্রাইড অ্যান্ড ট্রু ট্রাইডেন্স, true tried and true tridents, true tried and true tridents, true tried and true tridents, true tried and true tridents। এভাবে আস্তে আস্তে প্রথমে ধীরে ধীরে তারপরে স্পিড বাড়াবেন।
এবার হচ্ছে পার্ট নাম্বার 2, ভোকাবুলারি পার্ট। এই পার্টের মধ্যে যা ভোকাবুলারি থাকে খুবই কমন, বাট তারপরেও অনেক কিছুই আনকমন থেকে যায়, বিশেষ করে স্পেলিং। স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং লিখবেন, ভালো করে শিখবেন, যেন ভবিষ্যতে স্পেলিং নিয়ে কোনো দুশ্চিন্তায় ভুগতে না হয়। যেমন মিউজিয়াম অনেক সময় লিসেনিংয়ের মধ্যে আসে, শূন্যস্থানে থাকে, অনেকে আনসার ধরতে পারে বাট স্পেলিং মিস্টেক করে ফেলে। পরে নেইভার, যে আমি যেগুলো রেড কালার দিয়ে রেখেছি এগুলো আসলে একটু কমন ওয়ার্ড হলেও স্পেলিংটা দেখা দরকার। যেমন পেপার, এই যে পেপার বা পেপার যাই বললেন, এখানে দেখেন উচ্চারণ অনেকটা ওই পেপারের মতো, বাট এখানে এ দিয়ে হচ্ছে না, বরং ই দিয়ে হচ্ছে। ওই সামান্য সামান্য ব্যবধান, স্পেলিং এর ব্যবধানগুলোকে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব হচ্ছে প্রতিদিন 5টা শেখার আমাদের টার্গেট। আজকে এই 5টা হচ্ছে কি, বৃষ্টি হওয়া, রেইন, রেন্ট, রেন্ট, পৌঁছানো, রিচ, রিচড, রিচড, গ্রহণ করা, রিসিভ, রিসিভড, রিসিভড, মনে রাখা, রিমেম্বার, রিমেম্বার্ড, রিমেম্বার্ড, উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। হলো পার্ট নাম্বার 3, মেমোরাইজিং পার্ট। এই পার্টের মধ্যে যা আছে জাস্ট মুখস্থ করেন, অনেক কাজে আসবে। কোয়েশ্চেনের খুব কমন কিছু ফ্রেজ আছে, কত বছর বয়সে, এট উইচ এজ, এরপরে কত টাকা দিয়ে, উইথ হাউ মাচ, এরপরে কোন বিষয়ে, ইন হুইচ সাবজেক্ট, কি অবস্থা, হোয়াট অ্যাবাউট, কি হবে, হোয়াট ইফ, কি সম্বন্ধে, অ্যাবাউট হোয়াট, হোয়াট ইফ মানে কি হবে, অ্যাবাউট হোয়াট মানে কি সম্বন্ধে, হোয়াট টাইপ অফ কি ধরনের, ফ্রম হোয়াট কি থেকে। তো এইভাবে এগুলো সবগুলোকে মুখস্থ করে ফেলবেন। আর আশা করি বেশি পড়া লাগবে না, এটাকে কয়েকবার পড়লেই হয়ে যাবে। এবার ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব মুখস্থ রাখতেই হবে। বি, কেন এখানে B1, B2 আর B3 এগুলো হচ্ছে একটু ভিন্ন ভিন্ন থাকে। যেমন লড়াই করা, ফাইট, তারপরে কিন্তু ফাইটেড না। রেগুলার ভার্বের মতো জাস্ট ইডি লাগালে হচ্ছে না, এখানে কি করতে হচ্ছে, তিনটা 3 রকম বা তিনটা মিলে 2 রকম হয়। B1 হচ্ছে ফাইট, লড়াই করা, ফট, ফট, খুঁজে পাওয়া, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, উড়া, ফ্লাই, ফ্লো, ফ্লোন, ভুলে যাওয়া, ফরগেট, ফরগট, ফরগটেন, ক্ষমা করা, ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। তারপরে গ্রুপ বা ফ্রেজাল ভার্ব। আজকের লেসনের 6 এর মধ্যে হচ্ছে বাস্ট দিয়ে, আর বাস্ট মানে এমনিতে হচ্ছে ফেটে যাওয়া, বাস্টে হওয়া বলে না, এরকম ফেটে যাওয়া। বাট এই বাস্টের সাথে আউট আসার কারণে, ইনটু আসার কারণে, ওপেন আসার কারণে, অ্যাপার্ট আসার কারণে দেখেন একটা জিনিসের কারণে কতটা ভিন্ন অর্থ হচ্ছে। বাস্ট আউট মানে হঠাৎ শুরু করা, বাস্ট ইনটু তাও হচ্ছে কি হঠাৎ শুরু করা, বাস্ট ওপেন ফেটে খোলা, তারপরে চিহ্ন ভিন্ন হওয়া, বাস্ট অ্যাপার্ট, তারপরে বাস্ট ফোর্থ হঠাৎ বেরিয়ে আসা, বাস্ট উইথ জয় আনন্দে ভরা। এভাবে 8টা আছে, 8টাকে কয়েকবার পড়ে নেবেন যেন অনেকটা মুখস্থ বিদ্যার মতো হয়ে যায়। এরপরে দ্বারা গঠিত কলোকেশন। দ্বারা গঠিত কলোকেশনের পূর্বে আমরা পড়েছি, এখানে আরো আছে 21 থেকে নিয়ে 40 পর্যন্ত, সব কটাকে পড়ে নেবেন। মানে যেমন অন দ্য রেডিও, এটাকে ইন দ্য রেডিও না বলে অন দ্য রেডিও, টিভিতে ইন দ্য টিভি না বলে অন দ্য টিভি, পর্দাতে অন দ্য স্ক্রিন, পক্ষান্তরে অন দ্য কন্ট্রারি, ব্যাংক হিসাবের খাতায় ক্রেডিট। এভাবে প্রত্যেকটাকে অন যেহেতু আছে, অন দিয়ে যে অনের সাথে, যেমন অনের সাথে ডিউটি, অনের সাথে লোন, অন দ্য মার্কেট, এই বিষয়গুলোকে ফলো রাখতে হবে। এবার আসেন আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেই চ্যালেঞ্জ, 38 সেকেন্ডের মধ্যে 32টা বাক্য বলা বাংলা সহ। চলো আজকে একবার পড়ে নিই। আজকের যে ইয়াটা হচ্ছে 4 নাম্বার স্ট্রাকচার হচ্ছে, এটা হচ্ছে ইউ আর ডুইং, তুমি করছো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লেসন 3তে পড়েছিলাম ইউ ডু, আই ডু আমি করি, বা ইউ ডু তুমি করো, প্রেজেন্ট ইনডেফিনিট, একটা সাধারণ বর্তমান কাজ। তারপরে লেসন 5-এ পড়েছিলাম, লেসন 4-এ হচ্ছে ইউ ডিড, তুমি করেছিলে, পাস্ট ইনডেফিনিট। তারপরে 5-এ ছিল ইউ উইল ডু বা আই উইল ডু, আমি করব, ইউ উইল ডু তুমি করবে, এটা মানে ফিউচার ইনডেফিনিট। আজকে হচ্ছে স্ট্রাকচার নাম্বার 4, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলমান কোনো একটা কাজ। যেমন তুমি করছো বা তুমি করতেছো,
এটা কি হবে? ইউ আর ডুইং, তুমি করছো, চলমান কাজ। ইউ আর ডুইং না বলে যদি স্টাডিং বলি, ইউ আর স্টাডিং, তুমি পড়ছো, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। এখানে জাস্ট ব্র্যাকেটের ভিতরে ডুইং দেওয়া আছে, চাইলে এই ডুইংটাকে চেঞ্জ করে অন্যগুলো দিয়ে প্র্যাকটিস করা যায়। আমরা প্রথমে ডুইং দিয়ে প্র্যাকটিস করি। মনে রাখবেন এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কি? চলমান কোন একটা কাজ যা এখন চলতেছে। যেমন আমি এখন কি করি? আমি কথা বলতেছি, আই এম স্পিকিং, আমি পড়ছি, আই এম স্টাডিং। তো এটা হচ্ছে চলমান কাজ। আচ্ছা, তাহলে কিভাবে বলবো আমি একবার বলি। তুমি করছো, ইউ আর ডুইং, তুমি করছো না, ইউ আন্ট ডুইং। তুমি কি করছো? আর ইউ ডুইং, তুমি কি করছো না, আন্ট ইউ ডুইং। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো না, হোয়াট আন্ট ইউ ডুইং। তুমি কি জন্য করছো? ফর হোয়াট আর ইউ ডুইং, তুমি কি জন্য করছো না, ফর হোয়াট আন্ট ইউ ডুইং। তুমি কখন করছো? ওয়েন আর ইউ ডুইং, তুমি কখন করছো না, ওয়েন আন্ট ইউ ডুইং। তুমি কোথায় করছো? ওয়ার আর ইউ ডুইং, তুমি কোথায় করছো না, ওয়ার আন্ট ইউ ডুইং। তুমি কেন করছো? ওয়াই আর ইউ ডুইং, তুমি কেন করছো না, ওয়াই আন্ট ইউ ডুইং। তুমি কিভাবে করছো? হাউ আর ইউ ডুইং, তুমি কিভাবে করছো না, হাউ আন্ট ইউ ডুইং। তুমি কাকে করছো? হুম আর ইউ ডুইং, তুমি কাকে করছো না, হুম আন্ট ইউ ডুইং। তুমি কার আগে করছো? বিফোর হুম আর ইউ ডুইং, তুমি কার আগে করছো না, বিফোর হুম আন্ট ইউ ডুইং। তুমি কার পরে করছো? আফটার হুম আর ইউ ডুইং, তুমি কার পরে করছো না, আফটার হুম আন্ট ইউ ডুইং। তুমি কার সাথে করছো? উইথ হুম আর ইউ ডুইং, তুমি কার সাথে করছো না, উইথ হুম আন্ট ইউ ডুইং। কে করছে? হু ইজ ডুইং, কে করছে না, হু ইজ ইন ডুইং। কারা করছে? হু আর ডুইং, কারা করছে না, হু আন্ট ডুইং। তুমি কোন কাজটি করছো? উইচ ওয়ার্ক আর ইউ ডুইং, তুমি কোন কাজটি করছো না, উইচ ওয়ার্ক আন্ট ইউ ডুইং। তুমি কার কাজটি করছো? হুজ ওয়ার্ক আর ইউ ডুইং, তুমি কার কাজটি করছো না, হুজ ওয়ার্ক আন্ট ইউ ডুইং। এভাবে স্পিডে বলার চেষ্টা করতে হবে। তবে এখানে 32টা বাক্যের মধ্যে শুধু মুখস্থ করলেও হবে না, এই বাক্যের অর্থের সেন্স বোঝা লাগবে, কোন টেন্সের মধ্যে ব্যবহার হচ্ছে। যেমন আজকে স্ট্রাকচার নাম্বার 4 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান কোন একটা কাজ। কোন একটা ভার্বের সাথে জাস্ট লাস্টে আইএনজি যুক্ত করে দিয়ে এই স্ট্রাকচারে ব্যবহার করলে হচ্ছে সাবজেক্ট আর আসছে, বা যেখানে ইজ দরকার ইজ আসছে, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়ে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হচ্ছে। আচ্ছা, তো এগুলো মুখস্থ করার পাশাপাশি আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, না হলে আর মুখস্থ করার কাজটা হচ্ছে বিফলে যাবে। হ্যাঁ, কাজটা কি? যেমন দেখেন, প্রথম বাক্যের মধ্যে সাবজেক্ট হয়েছে, তারপরে আর আসছে, তারপরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। এই ইউ যেটা সাবজেক্ট বলি, এটার অবস্থান দেখেন ধীরে ধীরে কোন দিকে আসছে। এটা কিন্তু পরবর্তীতে আর প্রথমে নেই। প্রথম বাক্যের মধ্যে সাবজেক্ট প্রথম, এর পরের বাক্যের মধ্যে প্রথম, কিন্তু নেগেটিভ হওয়ার কারণে, না বোধক হওয়ার কারণে আর এর সাথে একটা নট যুক্ত হয়েছে, যার সংক্ষিপ্ত রূপ বলতেছি আর্নড। এরপরে দেখেন ইউ কিন্তু আর প্রথমে নেই, শুরুতে চলে আসছে আর। পরে দ্বিতীয় বাক্য যেটা নেগেটিভ প্রশ্নবোধক, এটার মধ্যে আবার আন্টটা ইউ এর পরে না হয়ে চলে আসছে এখানে, আন্ট ইউ ডুইং। এরপরে আবার যখন কোনো একটা WH কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, যেমন হোয়াট আছে, ফর হোয়াট আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আগে আসতেছে। এই বিষয়গুলো ফলো রাখতে হবে। এবং শুধু এগুলো আগে আসতেছে না, প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে প্রথমে WH কোয়েশ্চেন, তারপরে হচ্ছে এই অক্সিলারি ভার্ব, যেটা আর হোক বা হচ্ছে এখানে দেখেন সিঙ্গুলারের জন্য ইজ আনা হয়েছে। আমরা অলরেডি পূর্বের লেসনগুলোতে বুঝেছি যে সিঙ্গুলার ভার্বের সাথে কি হয়, সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি হয়, এবং প্লুরালের জন্য কি হয়। যেমন ইউ এর সাথে আর হয়, ইউ এর সাথে ওয়ার হয়, এইসব। দে এর সাথে দে ইজ হবে না, দে আর হবে, দে ওয়ার হবে, এইসব বিষয় আমরা পূর্বে শিখেছি। তো একটা বাক্য শেখার সাথে সাথে ওই বাক্যের মধ্যে যে ওয়ার্ড বসার যে জায়গা আছে, প্রত্যেকটা ওয়ার্ড কেন শুরু দিয়ে হুমই কেন হলো, হুমটা লাস্টে কেন আসলো না, এখানে আন্ট ইউ, ইউটার অবস্থান এখানে কেন হলো, এই বিষয়গুলো যতটুকু বোঝা দরকার ততটুকু বুঝতে হবে। না বুঝলে বোঝার ট্রাই করবেন। ইউটিউবে আরো অনেক চ্যানেল আছে, চ্যাটজিপিটি আছে, জিজ্ঞেস করে করে বুঝেন। আচ্ছা, এবার চলেন নেক্সট পার্ট নাম্বার 4, সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন ধীরে ধীরে একে একে আমাদের 13টা হয়ে গেছে, আজকে হবে 14 এবং 15। সেন্টেন্স প্যাটার্নের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটা সেন্টেন্স প্যাটার্নকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। আজকের যে সেন্টেন্স প্যাটার্ন, এটা হচ্ছে এটা সেন্সটা কি, সম্ভাবনা বেশি, হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি
প্রত্যেকটা লেসন ভালো করে পড়ি, তাহলে আইএলটিএস এর 7 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি লেসন নাম্বার 6 ভালো করে পড়ো, তাহলে আগামীকালকে থেকে তুমি ইংলিশে আরো এক ধাপ আগে থাকার সম্ভাবনা আছে। তুমি আসলে আমি তোমার বাসায় যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সম্ভাবনা আছে। আগামীকাল স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে, কলেজে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে সম্ভাবনা আছে, একটা সম্ভাবনা হওয়ার যে সেন্সের বাক্যগুলো, এগুলোর জন্য হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হবে। এই স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, এর যখন এম লাগবে এম, ইজ লাগলে ইজ, আর লাগলে আর, এর ব্যবহার পূর্বে আমরা দেখেছি। তারপরে লাইকলি টু, যেটা হচ্ছে স্ট্রাকচারের মেইন পয়েন্ট, লাইকলি টু, এরপরে V1, এরপরে যদি এক্সটেনশন লাগে এক্সটেনশন। যেমন তার আজ আসার সম্ভাবনা আছে, মানে সে আজকে আসবে সম্ভাবনা আছে। এই সম্ভাবনা কি? হি ইজ লাইকলি টু কাম টুডে। আমি আজকে আসার সম্ভাবনা আছে। আই এম, তখন তো হি এর সাথে ইজ হবে, কিন্তু আই দিয়ে যদি বলি তখন আই এর সাথে হবে কি? এম। আই এম লাইকলি টু কাম টুডে। তুমি আজকে আসার সম্ভাবনা আছে, তখন আই এর সাথে ইউ এর সাথে কি হবে? আর হবে, এই আর। ইউ আর লাইকলি টু কাম টুডে। তারপর তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে, শি ইজ লাইকলি টু পাস দ্য এক্সাম। তারপরে 3 নম্বর বাক্যটা কি? শিগগিরই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন সুন। আমার দেরি হওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বি লেট। তাদের ম্যাচ জেতার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে, দিস প্ল্যান ইজ লাইকলি টু ফেল। তোমার পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে, ইউর প্ল্যান ইজ লাইকলি টু ফেল। আমার পরিকল্পনা বা আমাদের পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে, একটা প্ল্যান হলে একটা, আওয়ার প্ল্যান ইজ লাইকলি টু ফেল। তারপরে তার মিটিং ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু ফরগেট দ্য মিটিং, বা আমি মিটিংটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ফরগেট দ্য মিটিং। তোমার বা তারা মিটিংটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু ফরগেট দ্য মিটিং। আমার আব্বু মিটিংটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? মাই ফাদার ইজ লাইকলি টু ফরগেট দ্য মিটিং, মাই সিস্টার ইজ লাইকলি টু ফরগেট দ্য মিটিং। এভাবে প্রত্যেকটা বাক্যকে অনেকভাবে প্র্যাকটিস করতে হবে, জোরে জোরে, লাউডলি। তারপরে সেম আগেরটার মতো, আগেরটা ছিল হচ্ছে সম্ভাবনা আছে প্রেজেন্টের জন্য। এটা তো আমরা জানি যে এম ইজ আর প্রেজেন্টের জন্য আসে। আর অতীতের জন্য মানে সম্ভাবনা ছিল, গতকালকে আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট আমি যাইনি। দুপুরে আমার ঘুমানোর সম্ভাবনা ছিল, কিন্তু আমি ঘুমাইনি। এই যে বিষয়টা, অতীতকালের সম্ভাবনা বোঝানোর জন্য এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। সাবজেক্ট এম ইজ এর জায়গায় বসবে ওয়াজ বা ওয়ার, তারপরে লাইকলি টু, V1, এক্সটেনশন। দেখেন, তার আসার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু কাম, কিন্তু সে আসেনি, বাট হি ডিডেন্ট। এই কাম যেহেতু একবার বলে দিয়েছে, এই জন্য দ্বিতীয়বার এখানে বাট হি ডিডেন্ট কাম বলে নেই, ঠিক আছে। তারপরে তার পাস করার সম্ভাবনা ছিল, শি ওয়াজ লাইকলি টু পাস দ্য এক্সাম। আমার পরীক্ষাতে পাস করার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু পাস দ্য এক্সাম। আমার আমার বোন পরীক্ষাতে পাস করার সম্ভাবনা ছিল, মাই সিস্টার ওয়াজ লাইকলি টু পাস দ্য এক্সাম। তোমার ভাই পরীক্ষাতে পাস করার সম্ভাবনা ছিল, ইউর ব্রাদার ওয়াজ লাইকলি টু পাস দ্য এক্সাম। এইভাবে। তারপরে গতকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, ইট ওয়াজ লাইকলি টু রেইন ইয়েস্টারডে। আমার দেরি হওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু বি লেট। তোমার দেরি হওয়ার সম্ভাবনা ছিল, ইউ ওয়ার লাইকলি টু বি লেট। প্র্যাকটিস করবেন খুবই ভালো করে। এবং যেহেতু আমরা অলরেডি লেসন 6 চলে আসছি, দ্যাটস মিন একটা বাক্যকে হা বোধক বানানো, না বোধক বানানো, প্রশ্নবোধক বানানো এবং টেন্স চেঞ্জ করা, অর্থাৎ যেমন আগেরটা ছিল যে প্রেজেন্টের এম ইজ আর প্রেজেন্টের জন্য আসে, ওয়াজ ওয়ার পাস্টের জন্য আসে। এরকম চেঞ্জ করে করে নিজে নিজে একটা বাক্যকে বিভিন্ন ধরনের রূপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ইংলিশ ফাউন্ডেশনের যে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের অবস্থান বোঝা। এটা ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। ওকে, এবার চলে আসেন কোর স্পিকিং পার্ট নাম্বার 5। খুবই গুরুত্বপূর্ণ পাঠ, চলেন মনোযোগ দিয়ে করি। প্রথম হচ্ছে 8 টাইপস অফ সেন্টেন্সেস। অবশ্যই আমরা এটার সাথে ইন্ট্রোডিউস হয়ে গিয়েছি যে প্রত্যেকটা লেসনে পার্ট 5 এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা
কে সেন্টেন্সকে 8 ভাবে প্র্যাকটিস করা। তো এটা কি, যেমন আজকে হবে উইল হ্যাভ দিয়ে পার্ট 5 কমপ্লিট হবে। সো উইল হ্যাভ এর ব্যবহার লেসন নাম্বার 2 তে দেখেছিলাম আমরা, যে উইল হ্যাভ মানে হচ্ছে ভবিষ্যতে কোনো একটা জিনিস আমাদের অধীনে থাকবে। যেমন আমি যদি বলি আমি হব, আই উইল বি, বাট আমার হবে বা আমার থাকবে, তখন আই উইল বি হবে না, আই উইল হ্যাভ হবে। যেমন আমি একজন ডক্টর হব, আই উইল বি আ ডক্টর, বাট আমি যদি বলি আমার একজন ডক্টর হবে, সো আই উইল হ্যাভ আ ডক্টর। আমার একটা বাড়ি হবে, আই উইল হ্যাভ আ হাউস। সো হ্যাভ, উইল হ্যাভ আছে, উইল হ্যাভ হলো ভবিষ্যতে মালিকানা দিন কিছু একটা হবে, এই স্ট্রাকচারের জন্য হচ্ছে উইল হ্যাভ ব্যবহৃত হয়। তো এখানে সাবজেক্ট হিসেবে রাখলাম হচ্ছে আই। দেন আসেন ঠিকই কিভাবে এর অর্থটা হয়। আমার হবে আই উইল হ্যাভ, আমার হবে না আই ওন্ট হ্যাভ। আমার কি হবে উইল আই হ্যাভ, আমার কি হবে না ওন্ট আই হ্যাভ। আমার কেন হবে ওয়াই উইল আই হ্যাভ, আমার কেন হবে না ওয়াই ওন্ট আই হ্যাভ। আমার কিভাবে হবে হাউ উইল আই হ্যাভ, আমার কিভাবে হবে না হাউ ওন্ট আই হ্যাভ। এক নিঃশ্বাসে বলে ফেলতে হবে। এবার হচ্ছে এই 8 ভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে অনেকবার প্র্যাকটিস করব। অনেকগুলো সেন্টেন্স দিয়ে অনেকগুলো সাবজেক্ট দিয়ে, এবং অনেকগুলো এখানে ফ্রেজ আছে, অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, প্রফেশন দেওয়া আছে, সবগুলো দিয়ে প্র্যাকটিস করব। চলেন এবার একটা সাবজেক্ট নিব, এরপরে এই পাশে তো সাবজেক্ট থাকে, এটা আপনি জানেন। এইগুলো হচ্ছে সাবজেক্ট, 3 রকমের সাবজেক্ট দেওয়া আছে। তারপরে উইল হ্যাভ হচ্ছে সবার জন্য, এটা হোক ওইটা হোক, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সবার জন্য হচ্ছে উইল হ্যাভ। তাহলে আই উইল হ্যাভ মানে আমার হবে, আই উইল হ্যাভ আমার একটা চাকরি হবে, আই উইল হ্যাভ আ জব। আমার একটা গাড়ি হবে, আই উইল হ্যাভ আ কার। আমার একটা বাড়ি হবে, আই উইল হ্যাভ আ হাউস। আমার টাইম হবে, আই উইল হ্যাভ টাইম। আমার টাকা হবে বা টাকা থাকবে, আই উইল হ্যাভ মানি। আমার অভিজ্ঞতা হবে বা অভিজ্ঞতা থাকবে, আই উইল হ্যাভ এক্সপিরিয়েন্স। আমার একটা সমস্যা থাকবে বা সমস্যা হবে, আই উইল হ্যাভ আ প্রবলেম। এবার আসেন উই নিয়ে বলি বা ইউ নিয়ে বলি, যে কোনো একটা থেকে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন, সময় লাগুক, বাট প্র্যাকটিস করলে হবে কি এগুলাকে একদম এমন ভাবে শিখবেন যেন মৃত্যুর আগেও না ভুলেন। আমাদের আমাদের একটা জব থাকবে, উই উইল হ্যাভ আ জব। আমাদের একটা এখানে বাদ দিয়ে মেনিও বলতে পারেন। আমাদের একটা গাড়ি থাকবে, উই উইল হ্যাভ আ কার। আমাদের একটা বাড়ি থাকবে, উই উইল হ্যাভ আ হাউস। আমাদের সময় থাকবে, উই উইল হ্যাভ টাইম। আমাদের টাকা থাকবে, উই উইল হ্যাভ মানি। আমাদের এক্সপিরিয়েন্স থাকবে বা অভিজ্ঞতা থাকবে, উই উইল হ্যাভ এক্সপিরিয়েন্স। আমাদের একটা সমস্যা থাকবে, উই উইল হ্যাভ আ প্রবলেম। আমাদের একটা সুযোগ থাকবে, উইল হ্যাভ অ্যান অপরচুনিটি। আমাদের একটা মিটিং থাকবে, উইল হ্যাভ আ মিটিং। আমাদের অনেক দায়িত্ব থাকবে, উইল হ্যাভ রেসপন্সিবিলিটিস। আমাদের একটা ভালো চাকরি থাকবে, উইল হ্যাভ আ গুড জব। আমাদের একটা নতুন ফোন থাকবে, উইল হ্যাভ আ নিউ ফোন। আমাদের যথেষ্ট সময় থাকবে, উইল হ্যাভ এনাফ টাইম। এগুলোর মধ্যে চাইলে চেঞ্জিং নিয়ে আসতে পারেন নিজের মতো করে, সমস্যা নেই। তারপরে চলেন এখান থেকে আরেকটা নিয়ে প্র্যাকটিস করি, হি দিয়ে। হি উইল হ্যাভ, যেহেতু উইল হ্যাভ সবার জন্য আসে, সো সিঙ্গুলার হোক প্লুরাল হোক উইল হ্যাভ থাকবে। হি উইল হ্যাভ আ জব, তার একটা চাকরি থাকবে, তার একটা গাড়ি থাকবে, হি উইল হ্যাভ আ কার। তার একটা বাড়ি থাকবে, হি উইল হ্যাভ আ হাউস। তার সময় থাকবে, হি উইল হ্যাভ টাইম। তার টাকা থাকবে, হি উইল হ্যাভ মানি। তার অভিজ্ঞতা থাকবে, হি উইল হ্যাভ এক্সপিরিয়েন্স। এভাবে প্রত্যেকটাকে দিয়ে প্র্যাকটিস করবেন, কোনোটা বাদ দিবেন না। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, সো আমি চাইলে সবগুলোকে আর প্র্যাকটিস করতে পারছি না, এমনিতে অনেক লম্বা হয়ে যায় ভিডিও। এরপরে হচ্ছে আই ওন্ট হ্যাভ আ জব। নেগেটিভ স্টেটমেন্টের জন্য এই উইল হ্যাভ, উইলের সাথে এটা কি হবে, নট যুক্ত হবে, মানে আই উইল নট হ্যাভ, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট হ্যাভ। তো আমার এক চাকরি থাকবে না, আই ওন্ট হ্যাভ আ জব। আমার একটা গাড়ি থাকবে না, আই ওন্ট হ্যাভ আ কার। আমার একটা বাড়ি থাকবে না, আই ওন্ট হ্যাভ আ হাউস। আমার টাইম থাকবে না, আই ওন্ট হ্যাভ টাইম। আমার টাকা থাকবে না, আই ওন্ট হ্যাভ মানি। আমার অভিজ্ঞতা থাকবে না, আই ওন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। আমার একটা প্রবলেম থাকবে না, আমার কোনো প্রবলেম থাকবে না, এনি প্রবলেম, আই ওন্ট হ্যাভ এনি প্রবলেম, আই ওন্ট হ্যাভ আ প্রবলেম। এভাবে আমার একটা সুযোগ সুবিধা থাকবে না, আই ওন্ট হ্যাভ এন অপরচুনিটি। আমার একটা মিটিং থাকবে না, আই ওন্ট হ্যাভ আ মিটিং। আমার কোনো রেসপন্সিবিলিটিস থাকবে না, আই ওন্ট হ্যাভ রেসপন্সিবিলিটিস। আমার একটা ভালো চাকরি থাকবে না, আই ওন্ট হ্যাভ আ গুড জব। এরপরে যদি দে নিয়ে আসি, দে ওন্ট হ্যাভ আ জব, তাদের একটা
চাকরি থাকবে না, তাদের একটা বাড়ি থাকবে না, দে ওন্ট হ্যাভ আ কার, তাদের একটা গাড়ি থাকবে না, দে ওন্ট হ্যাভ আ কার, তাদের একটা বাড়ি থাকবে না, দে ওন্ট হ্যাভ আ হাউস, তাদের সময় থাকবে না, দে ওন্ট হ্যাভ টাইম। এরপরে সে হি দিয়ে বললে, রহিম দিয়ে বলি, হ্যাঁ, রহিম ওন্ট হ্যাভ আ জব, রহিমের একটা চাকরি থাকবে না, রহিমের একটা গাড়ি থাকবে না, রহিম ওন্ট হ্যাভ আ কার, রহিমের একটা বাড়ি থাকবে না, রহিম ওন্ট হ্যাভ আ হাউস, রহিমের টাইম থাকবে না, রহিম ওন্ট হ্যাভ টাইম, রহিমের একটা মিটিং থাকবে না, রহিম ওন্ট হ্যাভ আ মিটিং। এইভাবে। এরপরে হচ্ছে দেখেন আরেকটা জিনিস বলি, যদিও বাক্যগুলো খুবই ছোট, যেমন আই উইল হ্যাভ আ জব, আমার একটা চাকরি থাকবে, বাট এই বাক্যটা দিয়ে আমরা ধীরে ধীরে বাক্য বড় বানাই। যেমন আমার একটা বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি থাকবে। তো আমি যদি বলি আগামী 5 বছর পর আমার একটা বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ হাউস আফটার 5 ইয়ার্স। কোথায় থাকবে? ইন মাই হোম টাউন। এরকম আস্তে আস্তে সেন্টেন্সগুলোকে বড় করতে হবে, সব ধীরে ধীরে শিখবো। এবার সামনে চলি। এরপরে হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন্স। আগে তো দেখেছি পজিটিভ স্টেটমেন্ট, এবার নেগেটিভ স্টেটমেন্ট, কোয়েশ্চেন হবে পজিটিভ বাট কোয়েশ্চেন্স। এটা কোয়েশ্চেনের জন্য এই যে উইল হ্যাভ এর মধ্যে হতে শুধু উইলটা চলে আসবে প্রথমে, এই উইলটা সবার জন্য ব্যবহৃত হয়, এই উইলটা চলে আসবে প্রথমে, আর হ্যাভ এর জায়গায় থাকবে এভাবে, আই উইল বি আর ডক্টর, আমি একজন ডক্টর হব। আমি কি একজন ডক্টর হব? উইল আই বি আর ডক্টর, মানে উইলটা আগে আসে, তারপরে সাবজেক্ট, তারপরে থাকতো বি। ঠিক এখানেও সেম, উইল আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ। তাহলে চলুন প্র্যাকটিস করি। আমার কি একটা চাকরি থাকবে? উইল আই হ্যাভ আ জব। আমার কি একটা গাড়ি থাকবে? উইল আই হ্যাভ আ কার। আমার কি একটা বাড়ি থাকবে? উইল আই হ্যাভ আ হাউস। আমার কি সময় থাকবে? উইল আই হ্যাভ টাইম। আমার কি টাকা থাকবে? উইল আই হ্যাভ মানি। আমার কি এক্সপিরিয়েন্স থাকবে? উইল আই হ্যাভ এক্সপিরিয়েন্স। আমার কি একটা প্রবলেম থাকবে? উইল আই হ্যাভ প্রবলেম। আমার কি অপরচুনিটি, সুযোগ সুবিধা থাকবে? উইল আই হ্যাভ অপরচুনিটি। আমার কি একটা মিটিং থাকবে? উইল আই হ্যাভ আ মিটিং। এইভাবে। তারপরে রহিম এন্ড রহিমা দিয়ে যদি প্র্যাকটিস করি কি হবে? রহিম এবং রহিমার কি একটা বাড়ি থাকবে? উইল রহিম এন্ড রহিমা হ্যাভ হাউস। রহিম ও রহিমাকে একটা বাড়ি থাকবে। রহিম এবং রহিমার কি একটা মিটিং আছে? উইল রহিম এন্ড রহিমা হ্যাভ আ মিটিং। রহিম এবং রহিমার কি একটা ভালো চাকরি থাকবে? উইল রহিম এন্ড রহিমা হ্যাভ আ গুড জব। রহিম এবং রহিমার কি একটি নতুন মোবাইল ফোন থাকবে? উইল রহিম এন্ড রহিমা হ্যাভ আ নিউ মোবাইল ফোন। রহিম এবং রহিমার কি যথেষ্ট সময় থাকবে? উইল রহিম এন্ড রহিমা হ্যাভ এনাফ টাইম। এরপরে নেগেটিভ কোয়েশ্চেন্স এর জন্য উইলের সাথে উইল নট চলে আসবে। সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, এবং এই ওন্টটা হয়ে যাবে প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ এর জায়গায় আছে। সো হি দিয়ে প্র্যাকটিস করি। সবগুলো সাবজেক্ট দিয়ে তো প্র্যাকটিস করে দেখাতে গিয়ে অনেক সময় লেগে যায়। তো হি দিয়ে বলি, তার কি একটা চাকরি থাকবে না? ওন্ট হি হ্যাভ জব। কি একটা গাড়ি থাকবে না? ওন্ট হি হ্যাভ আ কার। তার কি একটা বাড়ি থাকবে না? ওন্ট হি হ্যাভ আ হাউস। তার কি টাকা থাকবে না? ওন্ট হি হ্যাভ মানি। তার কি অভিজ্ঞতা থাকবে না? ওন্ট হি হ্যাভ এক্সপিরিয়েন্স। এরপরে যদি আমি ইয়া দিয়ে বলি, আই দিয়ে বলি, ওন্ট আই হ্যাভ আ কার। আমার কি একটা গাড়ি থাকবে না? আমার কি একটা চাকরি থাকবে না? ওন্ট আই হ্যাভ আ জব। আমার কি একটা বাড়ি থাকবে না? ওন্ট আই হ্যাভ আ হাউস। আমার কি একটা সুন্দর বাড়ি থাকবে না? ওন্ট আই হ্যাভ আ ওয়ান্ডারফুল হাউস। আমার কি একটা প্রবলেম থাকবে না? ওন্ট আই হ্যাভ আ প্রবলেম। আমার কি একটা অপরচুনিটি থাকবে না? সুযোগ সুবিধা থাকবে না? ওন্ট আই হ্যাভ আ অপরচুনিটি অ্যান অপরচুনিটি। আমার কি একটা মিটিং থাকবে না? ওন্ট আই হ্যাভ আ মিটিং। আমাকে আগামীকালকে একটা মিটিং থাকবে না? ওন্ট আই হ্যাভ আ মিটিং ইন টুমরো। এরপরে হচ্ছে আমার কি একটা ভালো চাকরি থাকবে না? ওন্ট আই হ্যাভ আ গুড জব। আমার লাইফে কি আমার ভালো একটা চাকরি থাকবে না? ওন্ট আই হ্যাভ আ গুড জব ইন মাই লাইফ। তারপরে যেমন ধরি আমার কি একটা নতুন মোবাইল ফোন থাকবে না? ওন্ট আই হ্যাভ আ নিউ ফোন ইন দিস ইয়ার, এই বছর 2026। এভাবে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবেন। কোনো একটা ওয়ার্ডও বাকি রাখবেন না, সময় লাগুক তারপরে পড়েন। হ্যাঁ, আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে। WH কোয়েশ্চেন্স, এখানে ওয়েন আছে, ওয়াই আছে, হাউ আছে। দিলেন একটা, দিলের সাথে পরে একটা সাবজেক্ট। ওয়েন উইল আই হ্যাভ জব। কখন আমার একটা চাকরি হবে বা থাকবে? কখন আমার একটা গাড়ি হবে?
when will I have a car, কখন আমার একটা বাড়ি থাকবে, when will I have a house, আমার কখন সময় থাকবে, when will I have time, তোমার কখন সময় থাকবে, when will you have time, তোমার কখন টাকা থাকবে, when will you have money, রহিম এবং রহিমের কখন টাকা থাকবে, when will রহিম and রহিমা have money। আচ্ছা, তারপরে when will he have problem, কখন তার একটা সমস্যা থাকবে বা সমস্যা হবে, কখন তার একটা ভালো চাকরি থাকবে, when will he have good job, when will she have a good job, when will we have a new phone, কখন আমাদের একটা নতুন মোবাইল ফোন থাকবে, কখন তাদের যথেষ্ট সময় থাকবে, when will they have enough time। এভাবে when দিয়ে সবগুলা সাবজেক্ট নিয়ে, তারপরে ওয়াই দিয়ে, হাউ দিয়ে, যেমন কিভাবে তাদের যথেষ্ট সময় থাকবে, হাউ উইল দে হ্যাভ এনাফ টাইম, কিভাবে তাদের গ্রেট অপরচুনিটি মানে ভালো সুযোগ সুবিধা থাকবে, হাউ উইল দে হ্যাভ আ গ্রেট অপরচুনিটি, ব্রাইট ফিউচার, কিভাবে আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে, হাউ উইল উই হ্যাভ ব্রাইট ফিউচার, কিভাবে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে, হাউ উইল ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার, কেন তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে, ওয়াই উইল ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার, কেন তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে, ওয়াই উইল হি হ্যাভ আ ব্রাইট ফিউচার। এরপরে হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন্স, ওয়েন দিয়ে যদি বলি ওন্ট, তারপরে একটা সাবজেক্ট, ওয়েন ওন্ট আই হ্যাভ আ জব, কখন আমার এক চাকরি থাকবে না, মানে নেগেটিভ কোয়েশ্চেন্স। আর যদি হাবুদিক বলি when will I have a job, কখন আমার একটা চাকরি থাকবে, আর when won't I have a job, কখন আমার একটা চাকরি থাকবে না, কখন আমার একটা গাড়ি থাকবে না, when won't I have a car, কখন আমার একটা বাড়ি থাকবে না, when won't I have a house, কখন আমার সময় থাকবে না, when won't I have time, কখন আমার টাকা থাকবে না, when won't I have money, কখন আমার যোগ্যতা বা এক্সপিরিয়েন্স থাকবে না, when won't I have experience, কখন আমাদের একটা সমস্যা থাকবে না, when won't we have problem, কখন আমাদের সুবিধা থাকবে না, when won't we have an opportunity, কেন কেন তাদের ভালো একটা চাকরি থাকবে না, why won't they, সাবজেক্ট দিয়ে নিলাম, why won't they have a good job, কেন তাদের একটা নতুন মোবাইল ফোন থাকবে না, why won't they have a new phone, কেন তাদের যথেষ্ট সময় থাকবে না, why won't they have enough time, কেন তাদের একটা ভালো ভবিষ্যৎ থাকবে না, why won't they have a better life, কেন তার একটা বাড়ি থাকবে না, কিভাবে তার একটা বাড়ি থাকবে, হাউ দিয়ে বললে, how won't he have a house, কিভাবে তার একটা বাড়ি থাকবে না, কিভাবে তার একটা গাড়ি থাকবে না, how won't he have a car, কিভাবে তার একটা প্রবলেম হবে না, how won't he have a problem, কিভাবে তার অপরচুনিটিস থাকবে না, how won't he have an opportunity, কিভাবে তার একটা মিটিং থাকবে না, how won't he have a meeting। আচ্ছা, এরপরে হচ্ছে কোয়েশ্চেন্স উইথ আনসার্স, কোয়েশ্চেন করবেন সাথে আনসার দিতে হবে। ইংরেজি ভাষা শেখার সবচাইতে যে বিষয়টা ম্যাটার করে এটা হচ্ছে কোয়েশ্চেন করতে পারা এবং উত্তর দিতে পারা, এটাই হচ্ছে ভাষাগত মূলত মেইন ফাউন্ডেশন, কোয়েশ্চেন করা এবং আনসার দেওয়া। কোয়েশ্চেনটা হচ্ছে উইল ইউ হ্যাভ আ জব, তোমার কি ভবিষ্যতে একটা চাকরি থাকবে, ইয়েস আই উইল হ্যাভ আ জব, তোমার কি ভবিষ্যতে একটা গাড়ি থাকবে, উইল ইউ হ্যাভ আ কার, নো আই ওন্ট হ্যাভ আ কার, বা ইয়েস আই উইল হ্যাভ আ কার ইন ফিউচার, তোমার কি ভবিষ্যতে একটা সুন্দর বাড়ি থাকবে, উইল ইউ হ্যাভ আ বিউটিফুল হাউস, ইয়েস ডেফিনেটলি আই উইল হ্যাভ আ বিউটিফুল হাউস ইন মাই লাইফ বা ইন ফিউচার, নো আই ওন্ট হ্যাভ বিউটিফুল হাউস, আমার একটা সুন্দর বাড়ি থাকবে না, বাট আই উইল হ্যাভ আ গুড জব, আই উইল হ্যাভ আ নিউ মোবাইল ফোন, বাট আই উইল হ্যাভ বেটার লাইফ। আচ্ছা, এরপরে যখন নেগেটিভ কোয়েশ্চেন্স মানে ওন্ট ইউ হ্যাভ আ গুড জব, তোমার কি একটা ভালো চাকরি থাকবে না, ওন্ট ইউ হ্যাভ নিউ ফোন, তোমার কি একটা নতুন মোবাইল ফোন থাকবে না, ইয়েস আই উইল হ্যাভ বা নো আই ওন্ট হ্যাভ। পরে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করার সময় আনসার দিতে হবে, সাথে সাথে বিকজ দিয়ে একটা রিজন বর্ণনা করতে হবে।
আচ্ছা, যেমন কি হতে পারে, why will you have a job, বা why will you have money, তোমার কেন ভবিষ্যতে টাকা থাকবে। why will you have হাউস, তোমার ভবিষ্যতে কেন একটা বাড়ি থাকবে, কেন থাকবে। I will have a wonderful house, ফিউচারে আমার একটা সুন্দর বাড়ি থাকবে, বিকজ I will, রিজন, I will earn a lot of money, কারণ হচ্ছে ভবিষ্যতে আমি অনেক টাকা কামাবো। দেন I will build a beautiful house, যে কোনো একটা রিজন যেভাবে পারেন এভাবে বলে ফেলবেন। এরপরে why won't you have, ঠিক এখানেও তোমার কেন থাকবে না, তোমার কেন থাকবে না a bright future, why won't you have a bright future, তোমার কেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে না, কেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে না। I won't have a bright future, আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে না, কেন হবে না, বিকজ I am too much lazy, কারণ আমি অনেক অলস, অলসদের সুন্দর ভবিষ্যৎ হয় না। যদিও সম্ভব যে কোনো একটা কাজ অ্যাক্টিভরা যদি 3 মাসে সফল হয়, আপনি হবেন 6 মাসে, 1 বছরে, কিন্তু ধরে রাখতে হবে। যতই অলস হয় না কেন আমরা, দিস ইজ লেজারিটিস, আমি কাজ করছি, আমিও অলসদের নিয়ে কাজ করতে চাই, যারা হচ্ছে অল্প দিনের সফল হওয়ার স্বপ্ন দেখবে না, একটু দিন লাগবে, লাগুক না 3 মাসে লাগা 6 মাসে, তারপরেও তো আর ব্যর্থ হবে না। হয়তো যে এনজয়টা আগামী 3 মাস পরে করার কথা, 6 মাস পরের যে এনজয়টা করার কথা 1 বছর পরে করব, তারপরে হয়তো 1 বছর পরে আর কারো বোঝা হয়ে থাকবো না, 1 বছর পরে আমাকে নিয়ে কেউ আর মস্কারি করবে না, হ্যাঁ ওইটা শুরু করছিল না, কিছু করতে পারো নাই, এরকম তার হবে না। ইনশাল্লাহ সফল হব, যদিও লেজি হয় না কেন, যদিও অলস, তারপরে আমরা সফল হব ইনশাআল্লাহ। জাস্ট কন্টিনিউ করতে হবে। হয়তো আপনি 10 ঘন্টা লেখাপড়া করতে পারবেন না, বাট 2 ঘন্টা করেন, 3 ঘন্টা করেন, প্রতিদিন করেন। আচ্ছা, এবারের কাজ হচ্ছে বাংলা দেওয়া আছে, মিনিংটা আরো সহজভাবে বোঝা যাবে। যেমন আই উইল হ্যাভ কার, আমার একটা গাড়ি হবে। এই যে একটা বাক্যটা, এই বাক্যের মধ্যে আমরা হচ্ছে জাস্ট আ কারকে চেঞ্জ করে 8 ধরনের সেন্টেন্স বানাবো। প্রথম কার নিয়ে বলি, আমার একটা গাড়ি হবে, আই উইল হ্যাভ আ কার, আমার একটা গাড়ি হবে না। আই ওন্ট হ্যাভ আ কার, আমার কি একটা গাড়ি হবে। উইল আই হ্যাভ আ কার, আমার কি একটা গাড়ি হবে না। ওন্ট আই হ্যাভ আ কার, আমার কেন একটা গাড়ি হবে। উইল আই হ্যাভ আ কার, আমার কেন একটা গাড়ি হবে না। ওয়াই ওন্ট আই হ্যাভ আ কার, আমার কিভাবে একটা গাড়ি হবে। হাউ উইল আই হ্যাভ আ কার, আমার কিভাবে একটা গাড়ি হবে না। হাউ ওন্ট আই হ্যাভ আ কার। ঠিক এখানে কারের জায়গাটা জব দিয়ে বলি, আমার একটা জব হবে, আই উইল হ্যাভ আ জব, আমার একটা জব হবে না। আই ওন্ট হ্যাভ আ জব, আমার কি একটা জব হবে, আমার কি একটা চাকরি হবে। উইল আই হ্যাভ আ জব, আমার কি একটা জব হবে না। ওন্ট আই হ্যাভ আ জব, আমার কেন একটা জব হবে। ওয়াই উইল আই হ্যাভ আ জব, আমার কেন একটা জব হবে না। ওয়াই ওন্ট আই হ্যাভ আ জব, আমার কিভাবে একটা জব হবে। হাউ উইল আই হ্যাভ আ জব, আমার কিভাবে একটা জব হবে না। হাউ ওন্ট আই হ্যাভ আ জব, আমার একটা সুন্দর বাড়ি হবে। আই উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল হাউস, আমার একটা সুন্দর বাড়ি হবে না। আই ওন্ট হ্যাভ আ ওয়ান্ডারফুল হাউস, আমার কিভাবে একটা সুন্দর বাড়ি হবে। সরি, আমার কি একটা সুন্দর বাড়ি হবে। উইল আই হ্যাভ আ হাউস, উইল আই হ্যাভ আ ওয়ান্ডারফুল হাউস, আমার কি একটা সুন্দর বাড়ি হবে না। তারপরে ওন্ট আই হ্যাভ আ ওয়ান্ডারফুল হাউস। এইভাবে প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে উই উইল হ্যাভ, আমাদের হবে। উই উইল হ্যাভ আ হাউস, আমাদের একটা বাড়ি হবে। আমাদের একটা বাড়ি হবে না। উই ওন্ট হ্যাভ আ হাউস, আমাদের কি একটি বাড়ি হবে। উইল উই হ্যাভ আ হাউস, আমাদের কি একটি বাড়ি হবে না। ওন্ট উই হ্যাভ আ হাউস, আমাদের কেন একটি বাড়ি হবে। ওয়াই উইল আই হ্যাভ আ হাউস, আমাদের কেন একটি বাড়ি হবে না। ওয়াই ওন্ট উই হ্যাভ আ হাউস, আমাদের কিভাবে একটি বাড়ি হবে। হাউ উইল উই হ্যাভ আ হাউস, আমাদের কিভাবে একটা বাড়ি হবে না। হাউ ওন্ট উই হ্যাভ আ হাউস। ঠিক এই হাউসের জায়গার মধ্যে আরো অনেক কিছু আছে, ব্যবহার করা যাবে। উপরের চার্ট থেকে নিয়ে প্র্যাকটিস করব, এখান থেকে নিয়ে প্র্যাকটিস করব। যেমন আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে, আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। উই উইল হ্যাভ আ ব্রাইট ফিউচার, আমাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ হবে না। উই ওন্ট হ্যাভ আ ব্রাইট ফিউচার, আমাদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ হবে। উইল উই হ্যাভ আ ব্রাইট ফিউচার, আমাদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ হবে না। ওন্ট উই হ্যাভ আ ব্রাইট ফিউচার, আমাদের কেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। ওয়াই উইল উই হ্যাভ আ ব্রাইট ফিউচার, আমাদের কেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে না। ওয়াই ওন্ট উই হ্যাভ আ ব্রাইট ফিউচার, আমাদের কিভাবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ হবে। হাউ উইল উই হ্যাভ আ ব্রাইট ফিউচার, আমাদের কিভাবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে না। হাউ ওন্ট উই হ্যাভ আ ব্রাইট ফিউচার। তারপরে হচ্ছে হি দিয়ে, হি উইল হ্যাভ, তার হবে কি হবে। হি উইল হ্যাভ আ মিটিং, তার একটা মিটিং হবে। তার একটা মিটিং হবে না। হি ওন্ট হ্যাভ আ মিটিং, তার কি একটি মিটিং হবে। উইল হি হ্যাভ আ মিটিং, তার কি একটি মিটিং হবে না। ওন্ট হি হ্যাভ আ মিটিং, তার কেন একটি মিটিং হবে। ওয়াই উইল হি হ্যাভ আ মিটিং, তার কেন একটি মিটিং হবে না। ওয়াই ওন্ট হি হ্যাভ আ মিটিং, তার কিভাবে একটি মিটিং হবে।
হাউ উইল হি হ্যাভ আ মিটিং, তার কিভাবে একটি মিটিং হবে না, হাউ ওন্ট হি হ্যাভ আ মিটিং। তারপরে হচ্ছে অলরেডি পরে স্পিকিং পার্ট শেষ, এখন হচ্ছে পার্ট নাম্বার 6 and 7। 6 আস্কিং অ্যান্ড অ্যান্সারিং, এটাকে স্পিকিং পার্টনারের সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন, অন্যথায় জেমিনি দিয়েও প্র্যাকটিস করা যায় এআই এর মাধ্যমে। ওইখানে জাস্ট টপিকটা বলে দিবেন, দেন বলবেন যে আস্ক মি সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট মাই ফেভারিট প্লেস। তারপরে কোয়েশ্চেন করবে, আপনি আনসার দিবেন। এই 7টা কোয়েশ্চেন এর সাথে আনসার এখানে দেওয়া আছে। এমনিতে পার্টনার থাকে, তার সাথে প্রতিদিন এক একটা টপিক নিয়ে প্র্যাকটিস করবেন। বেশি কঠিন না, আনসারগুলোর উত্তর যেভাবে দেওয়া আছে এইভাবেই একদম সিম্পল ভাবে দেওয়ার চেষ্টা করবেন। তবে হুবহু হওয়ার কোনো আবশ্যক না যে এরকমই হতে হবে। আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করে, ওয়ার্ড চেঞ্জ করে, বাক্যের প্যাটার্ন চেঞ্জ করে, মেন বিষয়টাকে চেঞ্জ করে করতে পারেন, বাট টপিক থাকবে কিন্তু ফেভারিট প্লেস। আচ্ছা, কোয়েশ্চেনগুলোকে আমি বলে দিচ্ছি সাথে আনসার এবং মিনিং সহ। হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস, আপনার পছন্দের জায়গা কোনটি? ফেভারিট প্লেস ইজ জাফলং, আমার পছন্দের জায়গা হচ্ছে জাফলং। ইট ইজ ভেরি কাম অ্যান্ড বিউটিফুল প্লেস, এটা হচ্ছে খুবই শান্ত এবং সুন্দর একটি জায়গা। ওয়ার আই ফিল রিল্যাক্সড, যেখানে আমি রিল্যাক্স ফিল করি। ওয়ার ইজ দিস প্লেস লোকেটেড, এই জায়গাটা কোথায় অবস্থিত? দিস প্লেস ইজ লোকেটেড ইন সিলেট ডিভিশন বাংলাদেশ, বাংলাদেশের সিলেট ডিভিশনে অবস্থিত। ইট ইজ ইজি টু রিচ, এটা খুবই সহজ ওইখানে পৌঁছা। অ্যান্ড মেনি পিপল লাইক টু ভিজিট দিস প্লেস, এবং অনেক মানুষ এই জায়গাটাকে ভিজিট করতে পছন্দ করে, এই জায়গাটাকে পরিদর্শন করতে, দেখতে, এনজয় করতে পছন্দ করে। ওয়াই ডু ইউ লাইক দিস প্লেস, তুমি কেন এই জায়গাটাকে পছন্দ করো? আই লাইক দিস প্লেস বিকজ ইট গিভস মি পিস অফ মাইন্ড, আমি এই জায়গাটাকে পছন্দ করি কারণ এটা আমার মানসিক শান্তি দেয়, পিস অফ মাইন্ড দেয়। When I go there, I forget my daily stress, আমি যদি যখন আমি সেখানে যাই, when I go there I forget my daily stress, আমি আমার দৈনন্দিন প্রেশার, দৈনন্দিন দুশ্চিন্তাকে ভুলে যাই। আই ফরগেট, আমি ভুলে যাই। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, when do you usually go to this place, এই জায়গাতে আপনি সাধারণত কখন যান? আই ইউজুয়ালি গো টু দিস প্লেস, সাধারণত আমি এই জায়গাতে যাই। ডিউরিং মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে, অর অন হলিডেজ, অথবা ছুটির দিনে। ইট হেল্পস মি রিফ্রেশ মাই মাইন্ড, এটা আমাকে আমার মাইন্ডকে রিফ্রেশ করতে, সতেজ করতে সাহায্য করে। হু ডু ইউ ইউজুয়ালি গো উইথ, তুমি সাধারণত কার সাথে যাও ওই জায়গাতে? আই ইউজুয়ালি গো দেয়ার উইথ মাই ফ্যামিলি, সাধারণত আমি আমার ফ্যামিলির সাথে সেখানে যাই, ওর ফ্রেন্ডস অথবা বন্ধু বান্ধবের সাথে। স্পেন্ডিং টাইম উইথ দেম মেক্স দ্য প্লেস মোর এনজয়েবল, স্পেন্ডিং টাইম উইথ দেম, তাদের সাথে সময় অতিবাহিত করা, মেক্স দ্য প্লেস মোর এনজয়েবল, জায়গাটাকে আরো আনন্দদায়ক বানিয়ে ফেলে। নাম্বার 6, হোয়াট ডু ইউ ডু উইন ইউ আর দেয়ার, তুমি যখন সেখানে যাও বা তুমি যখন সেখানে থাকো তখন কি করো? হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? ওয়েন আই এম দেয়ার, যখন আমি সেখানে থাকি, এনজয় দ্য এনভায়রনমেন্ট, আমি এনভায়রনমেন্টকে কি করি? এনজয় করি। অ্যান্ড টেক সাম রেস্ট, এবং কিছুটা রেস্ট নিই। সামটাইমস আই টেক ফটোজ অ্যান্ড ওয়াক, কিছু কিছু সময়ে আমি ফটো তুলি, ছবি তুলি। অ্যান্ড ওয়াক অ্যারাউন্ড, চারপাশে হাঁটি। নাম্বার 7, হাউ ডু ইউ ফিল আফটার ভিজিটিং দিস প্লেস, এই জায়গাটা ভিজিট করার পরে তুমি কেমন ফিল করো? আফটার ভিজিটিং দিস প্লেস, এই জায়গাটাকে ভিজিট করার পরে আই ফিল রিফ্রেশ অ্যান্ড হ্যাপি, আমি সতেজ এবং হ্যাপি অনুভব করি। অ্যান্ড ইট গিভস মি পজিটিভ এনার্জি ফর মাই ডেইলি লাইফ, এবং এটা আমার দৈনন্দিন জীবনের জন্য পজিটিভ শক্তি, একটা মানে পজিটিভ এনার্জি, একটা ভালো শক্তি, শরীরের একটা মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক একটা পজিটিভ এনার্জি দেয়। ইট গিভস মি পজিটিভ এনার্জি ফর মাই ডেইলি লাইফ। ওকে, কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। সাথে থাকছে প্রেজেন্টেশন পার্ট, এখান থেকে অবশ্যই প্রেজেন্টেশন একটা ভিডিও তৈরি করবেন মাই ফেভারিট প্লেস নিয়ে, যেখানে 10টা পয়েন্টের উপর মূলত একটা সিম্পল আনসার, সিম্পল প্রেজেন্টেশনে দেওয়া আছে। এটাকে ফলো করতে পারেন, বা নিজের মতো করে আপনার ফেভারিট প্লেস নিয়ে অবশ্যই 2 মিনিটের, কমপক্ষে একটা 2 মিনিটের ভিডিও বানাবেন। ভিডিও বানানোর সময় পয়েন্টগুলোকে চাইলে চোখের সামনে রাখতে পারেন, আরো হেল্প হবে। অবশ্যই শুরুটা হবে সুন্দর, একটা শুরু হবে এবং সুন্দর একটা শেষ হবে, যেন আপনার প্রেজেন্টেশনটা শুনলে আপনার নিজের মধ্যে একটা ফুলফিলমেন্ট কাজ করে।
ওকে, আজকের লেসন এখানে শেষ। সাথে থাকুন, ইংরেজির শেখার জার্নিকে এনজয় করুন। কোনো তাড়াহুড়া করবেন না, কোনো প্রেশার নাই। সফলতা অবশ্যই আসবে, শুধু লেগে থাকেন। সময় বেশি দিতে পারেন না, কম হলেও দেন, বাট প্রতিদিন দেন, লেগে থাকেন। যদি অ্যাক্টিভ মানুষরা 3 মাসে সফল হয়, 6 মাসে সফল হয়, আপনি 1 বছরে সফল হবেন। তারপরেও সফল তো হবেন, তারপরেও সফলতার হাসি তো হাসবেন। সাথে থাকেন, we will learn English together and we will enjoy our life in the future together. ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো সমস্যায় থাকেন, কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝেন না এরকম মনে হয়, আমি বোঝাতে পারি না এরকম মনে হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথম লেসনে দিয়েছিলাম, বা হচ্ছে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, ওইখান থেকে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু স্টে উইথ ইউ until achieve your success. May Allah bless you all.